আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের অনলাইন পাঠটা নিয়ে স্বাগত জানাচ্ছি। আজ আমি চতুর্থ শ্রেণীর এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা একেবারে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমাকে আর পরিচিতি দিলাম না, তোমরা সবাই আমার পরিচিতি জানো। কিছু ছবির মাধ্যমে আসো আজকে আমরা যে পাঠটা নিয়ে ক্লাস করব একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখো শিক্ষার্থী, এখানে আমরা একটা রেল গাড়ি, বিদ্যুতের কিছু তার বা বিদ্যুৎ যে পাওয়ার হাউস থাকে এটার একটা ছবি, এরোপ্লেন, গ্যাসের চুলা, এটা দিয়ে আমি তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করেছি। আরেকটা ছবি দেখতে পাই, এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি? কিছু শিক্ষার্থী সাঁকো দিয়ে একটি জলাধার পার করছে বা পুকুর পার করে স্কুলে যাচ্ছে। মসজিদ, মন্দির, একটি বাড়ির ছবি। এখন কি কিছু বোঝা যায়? আমি তোমাদের আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব সম্পদ সম্পর্কিত, অধ্যায় ৮, সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ। এই যে ছবিগুলো আমি দেখালাম, এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আজকে পাঠের শিরোনামটা সম্বন্ধে আমরা একটু ধারণা নিলাম, আর বলে নিয়েছি যে আজ যে আমাদের পাঠের বিষয়বস্তুটি সেটি একেবারেই আমাদের জীবন ভিত্তিক, মানে জীবনের সাথে সম্পর্কিত। তো চলো, যেহেতু আমরা জেনে গেলাম সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ, এই পাঠে চলে যাচ্ছে। আজ আমরা পড়ছি সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ। এর প্রথম পাঠে আছে আমাদের সামাজিক সম্পদ। জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। এই সুবিধাগুলো সরকারি বা বেসরকারিভাবে পাওয়া যায়। তো শিক্ষার্থী, আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আজ আমরা সম্পদ নিয়ে আলোচনা করব। তো দেখো, রিডিং এ পড়ার মাধ্যমে আমরা সম্পদ কাকে বলে, তার মধ্যে সামাজিক সম্পদ কাকে বলে সেই সম্বন্ধে আমরা জেনে গেলাম। বুঝাই গেল যে এটা আমাদের জীবন ভিত্তিক বিষয়ে আলোচনা। সামাজিক সম্পদের মধ্যে এখন আমরা কিছু সামাজিক প্রতিষ্ঠান সেই সম্বন্ধে আলোচনা করি। বিদ্যালয়, প্রত্যেকটি শিশুরই শিক্ষার অধিকার আছে। শিক্ষা লাভ করা সামাজিক অধিকার। পড়ালেখা শিখে যাতে জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে এর জন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে। গ্রাম ও শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে যেন সব শিশু লেখাপড়া করার সুযোগ পায়। তো বিদ্যালয় সম্বন্ধে আর তো তোমাদের আমার নতুন করে বলার কিছু নেই। এটা একটি শিক্ষার স্থান যেখানে আমরা পড়াশোনা শিখে মানুষ হতে পারি। আশা করি এটা তোমরা বুঝতে পারবে। হাসপাতাল, হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ যেখানে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এখানে ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ হয়ে উঠতে চিকিৎসা দেন ও সেবা যত্ন করেন। হসপিটাল সম্বন্ধে আমরা জানি, আমরা আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে অসুস্থতা আসতে পারে, যে অসুস্থতা হয়তো আমরা বাড়িতে কাভার করতে পারি না, বাড়িতে উপশম করে নিতে পারি না, সেক্ষেত্রে আমাদের ডাক্তার শরণাপন্ন হতে হয়, অথবা এমন কোনো বিশেষ ব্যবস্থা নিতে হয় সেই রোগের জন্য যে কোথাও আমাদের ভর্তি হওয়া লাগে। যেমন ধরো, বাসায় একজন চিকিৎসক এসে চিকিৎসাপত্র দিয়ে যে ওষুধপত্র দেয় তার সেবনের মাধ্যমে হয়তো অনেক সময় রোগীর উপশম হয় না, সেক্ষেত্রে হয়তো অক্সিজেন লাগে বা অন্যান্য যে জিনিসগুলো বাড়িতে দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা সেই রোগীদের কি করি, হসপিটালে যাই বা হাসপাতালে যাই। আসো, আরেকটি সামাজিক প্রতিষ্ঠান যেটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। হিন্দু ধর্ম, বৌদ্ধ, মুসলিম নিয়ে আমাদের সমাজ। এই সমাজে আমাদের 4 ধর্মের লোক বসবাস করে। তো বসবাসের করার ক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় প্রার্থনা, ইবাদত, এইসবের জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে। তো এখানে দেখো কি আছে, সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। মুসলমানদের জন্য মসজিদ, হিন্দুদের জন্য মন্দির, বৌদ্ধদের প্যাগোডা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে গির্জা। এই যে প্যাগোডাটা, এটা হয়তো অনেক সময় আমরা দেখতে পাই না, কিন্তু মসজিদ, মন্দির, গির্জার সাথে কিন্তু আমরা মোটামুটি পরিচিত। এই যে তোমরা যারা কালীবাজারের দিয়ে আসো, শেরে বাংলার বাড়ি, শায়েস্তা খান রোড বা সিরাজউদ্দৌলা রোড, এখানটা কিন্তু একটা গির্জা আছে। আর আমাদের স্কুলের ভেতরেই তো মসজিদ আছে, পাশেই তুমি গেলে মন্দির দেখতে পাবে। আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, পার্ক ও খেলার মাঠ। দেখো, আমরা মানুষ, প্রত্যেক দিনের যে আমাদের দৈনন্দিন জীবনের যে রুটিনের বাইরেও আমাদের কিন্তু কাজের উন্নতির জন্য অবসর বা বিনোদনের প্রয়োজন হয়। আর এই অবসর বিনোদনের জন্য কিন্তু আমাদের খোলা মাঠ, পার্ক ইত্যাদির প্রয়োজন হয়। গ্রাম ও শহরে অনেক এলাকায় খেলার মাঠ আছে যেখানে শিশুরা খেলাধুলা করে। অনেক এলাকায় পার্ক আছে যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করে। এসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। আমরা মানুষ, আমাদের যে আনন্দ বা বিনোদনের জন্য এখন যে আমাদের শহর কেন্দ্রিক জীবন, আমরা বেশিরভাগই ফ্ল্যাট বাসায় থাকি, ন্যূনতম হাঁটার জায়গাটাও আমাদের থাকে না। সেক্ষেত্রে এই যান্ত্রিক জীবনের মধ্যে কিছুটা
অবসর আনন্দ পাওয়ার জন্য আমরা এই পার্ক, খেলার মাঠ, এই জিনিসগুলোকে ব্যবহার করি। পরবর্তী যেই সম্পদটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ কি সে সম্বন্ধে আমরা এখন একটু জেনে নিই। আরেক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে, এগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। আমরা সরকারকে যে কর দিই তা দিয়েই রাষ্ট্র এই সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। দেখো আমরা তিনটা সম্পদ কিন্তু প্রথম সংজ্ঞা জানলাম সম্পদ কি, এরপর সামাজিক সম্পদ, আবার এখানে সুন্দর করে আমাদের রাষ্ট্রীয় সম্পদের সংজ্ঞাটা দিয়েছে। এবং এই রাষ্ট্রীয় সম্পদটা যে সরকার করেন, কিভাবে করেন, তার অর্থ থেকে আসে, এটাও আমাদের এই জায়গাটার মধ্যে রয়েছে, যা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও করতে পারি। চলো এই রাষ্ট্রীয় সম্পদগুলো কি, সেই সম্পদগুলোর সম্বন্ধে দুই একটা সম্পদ সম্বন্ধে আমরা আলোকিত করি। সরকার আমাদের চলাফেরার সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করে এবং প্রয়োজনে এগুলো মেরামত করে। আমাদের শহরগুলোতে আছে বড় বড় পাকা রাস্তা এবং এগুলোতে আছে কাঁচা রাস্তা। আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার কাজে সড়ক ব্যবহার করি। এছাড়া সড়ক পথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যে যানবাহনগুলো চলাচল করে তা সকলেই আমরা ব্যবহার করতে পারি। এখানে যে শুধু খালি রাস্তাটা ব্যবহার করবো তা কিন্তু না, এর মধ্যে কিছু যানবাহন থাকবে বা যা কিছু সবই আমাদের নিজস্ব প্রয়োজনে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য সড়কের কিন্তু বিকল্প নেই। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা সড়ক আছে, নৌপথেও আমরা চলাচল করতে পারি, কিন্তু সড়ক পথের ব্যবহারটাই কিন্তু সবচেয়ে বেশি। আসো আরেকটি বিষয় নিয়ে আমরা পড়ি রেলপথ। তোমরা নিশ্চয়ই রেল লাইনটা দেখেছো, যারা আমাদের স্টুডেন্টরা টানবাজার এলাকা বা এদিক দিয়ে আসো, তোমাদের সামনে কিন্তু একটা রেলওয়ে পার করে আসতে হয়। তা আসো রেলওয়ে সম্বন্ধে পড়ি। সড়ক পথের মতোই আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ। অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করে। রেলগাড়িতে সহজে অনেক মালামাল আনা নেওয়া করা যায়। রেললাইনটা রেলপথ যে রেল যানটা আমরা জানি, এই যানটি শুধু যাত্রী বহন করে তা না, এটা তুমি অন্যান্য যানবাহনের মতো বিভিন্ন মালামাল বহন করে এক স্থান থেকে আরেক স্থানে আনা নেওয়ার কাজেও ব্যবহৃত হচ্ছে। আর এই রেলটি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। আসি সড়ক, সেতু জিনিসটা কি আমরা বুঝতেই পারছি ছবির মাধ্যমে, যে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটি যাতায়াতের পথ, যেটি নৌকা বা লঞ্চ, জাহাজ, স্টিমার এইসব কিছুই না, সড়ক পথের মধ্যে একটি পথ। এই ধরনের পথকে বলা হয় সেতু। আমাদের দেশে বড় বড় নদী আছে, তাই আমাদের দেশে অনেক সেতু দরকার। গ্রামে আছে ছোট ছোট বাঁশের তৈরি শাখা। অনেক নদীর ওপর সড়ক ও রেল পথের জন্য দীর্ঘ সেতু আছে। আমাদের দেশে কয়েকটি দীর্ঘ সেতু হলো বঙ্গবন্ধু সেতু, চীনমৈত্রী সেতু এবং লালন শাহ সেতু। এতে মানুষের যাতায়াতের সুবিধা রয়েছে। পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু নির্মিত হচ্ছে। সেতুর ব্যাপারটা তো আমরা জানলাম। এই সেতু পথের সাথে অনেক সময় রেলপথেরও সংযোগ থাকে। তো এই সবগুলো জিনিসই কিন্তু আমাদের প্রয়োজনের জন্যই। আর যে পদ্মা সেতু সম্বন্ধে বলা হলো, সেই পদ্মা সেতুটা কিন্তু এখনো নির্মাণ কমপ্লিট হয়নি। আর সবচেয়ে বিষয়টা হচ্ছে আনন্দের, যে এই সেতুটা, অনেক সেতুতে আমাদের অনেক রকম সাহায্য সহযোগিতা বাহিরের দেশে থাকে, কিন্তু এই পদ্মা সেতুটা কিন্তু একেবারেই আমাদের নিজস্ব অর্থায়নই হচ্ছে। এটা আমাদের জন্য একটা আরো বেশি গর্বের বিষয়। আসো এই যে আমরা সামাজিক সম্পদ করলাম, রাষ্ট্রীয় সম্পদ করলাম, এই রাষ্ট্র এবং সমাজ ছাড়াও এমন কিছু সম্পদ আছে যা রাষ্ট্রীয় কিন্তু একটু প্রকৃতি থেকে এগুলো আমাদের প্রাপ্ত। নিম্নে বর্ণিত রাষ্ট্রীয় সম্পদগুলোর উৎস হলো প্রকৃতি। প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়। এই যে দেখো, আমি তোমাদের বলেছি যে রাষ্ট্রীয় ও সামাজিক সম্পদের বাইরেও কিছু আছে। বন, পানি, গ্যাস, এগুলো কিন্তু আমাদের মানুষের তৈরি নয়, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু রাষ্ট্রীয় পড়ে। এটা কিন্তু ব্যক্তি বা সামাজিক সম্পদের আওতার মধ্যে নয়। পানি, আমরা বৃষ্টি, নদ নদী, ঝর্ণা ইত্যাদি থেকে বিশুদ্ধ পানি পাই। পান করা, রান্না করা এবং পরিষ্কার করার কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করি। কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করেন। আমরা জলপথে যাতায়াত করি এবং নদী বা সমুদ্র পথে মালামাল পরিবহন করতে পারি। শহরের পাইপলাইনের মাধ্যমে বাসায়, অফিস, আদালতে এবং কারখানায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়া বড় বড় শিল্প কারখানায়ও পানির প্রয়োজন হয়। এভাবে নানা কাজে আমাদের পানির প্রয়োজন হয়। পানির নাম কি? পানির অপর নাম জীবন। এই কথাটা তো আমরা অভ্যস্ত, তাই না? দেখো, আমাদের যাদের বাড়ি শহরে, আমাদের কিন্তু পানির উৎসটা দেখতে পাই না। এই যে এখানে যে নামগুলো আমরা পেলাম, এগুলো কিন্তু আমরা চোখে দেখি না। আমরা কল খুললেই পানিটা পেয়ে যাই। বলাই আছে যে পাইপের মাধ্যমে এই পানিগুলো সরবরাহ করা হয়। তো এই যে পানি, এটাও আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আসো আরেকটা দেখি, বন। বন হলো আরেকটি প্রাকৃতিক সম্পদ। বন অনেক ধরনের গাছ, বনে অনেক ধরনের গাছ জন্মে।
বনের গাছ থেকে আমরা ঘরবাড়ি ও আশপাশ নির্মাণের জন্য কাঠ পাই, খাওয়ার জন্য ফল পাই, বিভিন্ন প্রাণীকে নিরাপত্তা দেয়। এই যে দেখো, খাওয়ার জন্য ফল ফুল, জীবনযাপনের জন্য যে আশপাশ প্রয়োজন হয় সেইগুলোর কাঠের যে একটা সংরক্ষণ আমাদের লাগে, এই সংরক্ষণটা আমরা করে থেকে বন থেকে। আর বনের আরেকটি ভূমিকা হচ্ছে যে অভয়ারণ্য হিসেবে প্রাণীদের আবাসস্থল থাকে। দেখো, তুমি আমি চাইলে কিন্তু বনের প্রাণীগুলোকে আমাদের এখানে এনে রাখতে পারি না, তাদেরও তো একটা আশ্রয়স্থল লাগে। আর এই পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু জীব জানোয়ার বলো, জন্তু বলো, এগুলোর কিন্তু প্রয়োজন আছে। আর আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা অত্যাবশ্যকীয়। আরেকটি সম্পদ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচে থেকে উত্তোলন করা হয়। বিদ্যুৎ উৎপাদন, রান্না এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে, শিল্প কারখানাও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। আমরা হয়তো ছোট, তোমরা যেহেতু চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমাদের ধ্যান ধারণা হয়তো মনে করো গ্যাস মানে চুলার মধ্যে যে আগুন। আমি ছবিটাও দেখিয়েছি তোমাদের চুলোর আগুন দিয়ে, মানে সহজে যাতে বুঝতে পারো। কিন্তু এটা একটি প্রাকৃতিক সম্পদ যা খনি থেকে উত্তোলিত হয়। প্রাকৃতিক অবস্থায় যখন সে একেবারে প্রথম অবস্থায় থাকে, প্রাথমিক অবস্থায় থাকায় তাকে বিভিন্নভাবেই ব্যবহার করা যায়। চুলায় দিলে আগুন হিসেবে আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয়, যানবাহনে দিলেও জ্বালানি, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু পণ্য উৎপাদনের কাঁচামাল হিসেবেও কিন্তু প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়ে থাকে। বিদ্যুৎ। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল, পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয়। বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ উৎপাদনে কি করি, ব্যবহার করি। এখানে বাংলাদেশে একটি বিদ্যুৎ কেন্দ্রের ছবি দেওয়া আছে। এই যে দেখো, বিদ্যুৎ আমাদের যে শহর জীবন, এই যে আজকে ধরো আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাস করছি, এই ক্লাস করার কিন্তু সর্বপ্রথম আমাদের যে প্রয়োজনটা সেটাই হচ্ছে কিন্তু বিদ্যুতের একটি সংযোগ। এরপর তোমার স্মার্টফোন, কম্পিউটার এগুলো হচ্ছে পরবর্তী বিষয়। কিন্তু যদি তোমার বিদ্যুৎই না থাকে তাহলে কিন্তু আমরা এই মাধ্যমটিতে আসতে পারতাম না। তো বিদ্যুতের যে অপরিহার্যতা, আশা করি আমরা অবশ্যই এটা বুঝতে পারি। তো শিক্ষার্থী, আজকে আমরা যে পাঠটি রিডিং করলাম, আমি তোমাদের রিডিংগুলো থেকে যে জিনিসগুলো তোমাদের দেখানো বা বোঝানো সেগুলো বোঝালাম। আর আমরা প্রতিটা পাঠ পড়ার পরেই কি করি, আমরা প্রয়োজনীয় পড়াগুলো তোমাদের দিয়ে দিই। তো চলো আমরা আজকে সেই প্রয়োজনীয় পড়ার মধ্যে প্রথমে শূন্যস্থানগুলো দেখি। শূন্যস্থান পূরণ। জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সে সবই হচ্ছে কি, আমি মনে করি আমি বলার আগে তোমরা বলতে পারবে, তাও আমি তোমাদের সুবিধা উত্তর দিয়ে দিলাম। সম্পদ। শিক্ষা লাভ করা সামাজিক অধিকার। সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। তোমরা রক্ষণাবেক্ষণ বানানোর সময় নয়ের ব্যবহারটা খুব ভালো করে দেখবে। প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে। আমরা 6 নং শূন্যস্থানটা চলে যাই। আমরা বৃষ্টি, নদ নদী, ঝর্ণা ইত্যাদি থেকে বিশুদ্ধ পানি পাই। 7, কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করে। বন হলো একটি প্রাকৃতিক সম্পদ। বন বিভিন্ন প্রাণীকে নিরাপত্তা দেয়। প্রাকৃতিক গ্যাস মাটির নিচে থেকে উত্তোলন করা হয়। এই গেল আমাদের শূন্যস্থানের ব্যাপার। দেখি পরবর্তীতে কি রয়েছে। বামদান। বাম পাশের শব্দের সাথে আমরা ডান পাশের শব্দ মিল করবো। আমি এটাতে তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেই আলোকে উত্তরগুলো তোমরা নিজেরাই করবা। এতটুকু কাজ অন্তত আমি মনে করি তোমরা রিডিং এর আলোকে করতে পারবে। বিদ্যালয়, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠান বলো তো কি হতে পারে, হলো সামাজিক সম্পদ। আমাদের শহরগুলোতে আছে বড় পাকা রাস্তা। শহরের শিশুরা খেলাধুলা করে কোথায়, পার্কে। তারপর বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করা হয়। যে আমরা বিদ্যুৎ উৎপাদনটা করি, এই বিদ্যুৎ উৎপাদনে আমরা ব্যবহার করি কি, প্রাকৃতিক গ্যাস। ডাক্তার ও নার্স রোগীদের সেবা দেয়, স্বাস্থ্য সেবা দেয়। দেখো আবার আমি বলছি, বিদ্যালয়, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক সম্পদ। আমাদের শহরগুলোতে আছে বড় পাকা রাস্তা। শহরের শিশুরা খেলাধুলা করে পার্কে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস। ডাক্তার ও নার্স রোগীদের স্বাস্থ্য সেবা দেয়।
এবার আমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই আলোকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। পার্ক ও খেলার মাঠ কিভাবে সমাজে ভূমিকা রাখে? পার্ক ও খেলার মাঠ গুলো হলো সামাজিক সম্পদ। এগুলোর মাধ্যমে সমাজে মানুষ চিত্ত বিনোদনের সুযোগ পায়। সুতরাং পার্ক ও খেলার মাঠ সমাজে চিত্ত বিনোদনের ভূমিকা পালন করে। সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করে? সরকার আমাদের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ যেমন রাস্তাঘাট, সেতু, অফিস আদালত, কৃত্রিম বন ইত্যাদি নির্মাণ করে। সমাজে পানির দুটি ব্যবহার উল্লেখ করো। সমাজে পানির দুটি ব্যবহার নিচে উল্লেখ করা হলো। চাষাবাদের কাজে পানি ব্যবহার করা হয়, শিল্প কারখানায় বিভিন্ন কাজে পানি ব্যবহার করা হয়। দুটি প্রাকৃতিক সম্পদের নাম বলো। দুটি প্রাকৃতিক সম্পদের নাম হলো পানি ও প্রাকৃতিক গ্যাস। এই পর্যন্ত শিক্ষার্থী আমি তোমাদের দেখালাম যে পাঠ্য বইয়ে যে প্রশ্নগুলো ছিল, আর তোমরা জানো যে আমরা অতিরিক্ত কিছু প্রশ্ন দিয়ে থাকি। এবার আসছে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর। সম্পদ কাকে বলে? জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। সামাজিক সম্পদ কাকে বলে? মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলে, যেমন বিদ্যালয়, হাসপাতাল। আমাদের সামাজিক সম্পদের প্রয়োজন কেন? সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। তাছাড়া মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য সামাজিক সম্পদের প্রয়োজন রয়েছে বা প্রয়োজন। রাষ্ট্রীয় সম্পদ কিভাবে তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়? আমরা সরকারকে যে কর দিই তা দিয়ে রাষ্ট্রীয় সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ, যেমন পানি, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। কথাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। প্রাকৃতিক গ্যাস কি? প্রাকৃতিক গ্যাস কি কি কাজে ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। বিদ্যুৎ উৎপাদন, রান্না করা এবং পরিবহনের কাজে আমরা এই প্রাকৃতিক গ্যাসটা ব্যবহার করে থাকি। এই গেল আমাদের পাঠ আলোকে এবং পাঠ আলোকে না, পাঠ্য বই এবং পাঠ্য বই বহির্ভূত সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। আসলে এখন আমরা পাঠ্য বইয়ের যে রচনামূলক দুইটি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি? প্রাকৃতিক সম্পদ আমাদের অনেক কাজে লাগে। তাই প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা যা করতে পারি তা হলো প্রাকৃতিক সম্পদগুলো অপচয় রোধ করতে পারি। প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয় এর কাছ থেকে আমরা নিজেদের বিরত রাখবো। সবাইকে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে পারি। প্রাকৃতিক সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবো। এছাড়াও বেশি বেশি গাছ লাগাতে পারি এবং সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে পারি। এখানে দেখো আমি ডট দিয়ে আছি। এই ডটগুলোর পরিবর্তে তোমরা রোমান সংখ্যা অথবা ক ব্যবহার করতে পারো। এবার আরো একটি বড় প্রশ্ন, রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন? রাস্তাঘাট ও সেতু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার কাজে রাস্তাঘাট ও সেতু ব্যবহার করি। ভারী যানবাহন চলাচল ও প্রাকৃতিক দুর্যোগে এগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়। এই রাস্তাঘাট ও সেতু নষ্ট থাকলে মানুষের যাতায়াতে অনেক সমস্যা হবে। তাছাড়া বিভিন্ন ধরনের দুর্ঘটনা এড়াতে ঘটতে পারে। তাই রাস্তাঘাট ও সেতু নির্মাণে সেতু নিয়মিত মেরামত অত্যন্ত জরুরি বা মেরামত করা অত্যন্ত জরুরি। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অধ্যায় ৮ সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের এবং এছাড়াও আরো কিছু সম্পদ সম্বন্ধে জানলাম। পাঠালোকে যতটুকু প্রয়োজনীয় প্রশ্ন উত্তর বা প্রয়োজনীয় যা আমি তোমাদের দিলাম। পরবর্তী আরো এক ক্লাসে হয়তো আবার দেখা হবে। এই পড়াগুলো তোমরা সুন্দর মতো পড়বে, সুস্থ থাকবে, এটুকুই কামনা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ।